আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। তো আমাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটা অলরেডি চলে এসেছে এবং আমরা তোমাদের সাথে এই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে সলিউশনটা, নমুনা উত্তরপত্রটা, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি তোমাদের জন্য একটা সলিউশন তৈরি করে রেখেছি। চলো আজকে আমরা সেই সলিউশনটাই দেখে আসবো। তো প্রথমেই তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ। এখানে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম দেওয়া আছে। 4টি অধ্যায় থেকে আমাদের কোশ্চেন করা হয়েছে, মোট 4টি। প্রথমে রচনামূলক প্রশ্ন রয়েছে 1টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমাদের 3টি। তবে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আমাদের ক এবং খ আকারে 2টা দেওয়া আছে। তো তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের মোট কোশ্চেন হচ্ছে 5টি। তো আমরা আজকে তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টের সলিউশনটা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তবে এটা যেহেতু মেয়েদের গার্হস্থ্য বিজ্ঞান, তো আমি পূর্বে এই গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি, যেহেতু এটা মেয়েদের। তো অনেকের কমেন্টের কারণে অনেকে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করেছে, অনেক বেশি কমেন্ট এসেছে, যেখানে আমাকে বলেছিল গার্হস্থ্য বিজ্ঞানের হোম সায়েন্স যে সাবজেক্টটা, এটার অ্যান্সারটা বা সলিউশনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, যার কারণে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে। আমি যথাসম্ভব ট্রাই করেছি তোমাদের মেইন বই থেকে অ্যান্সারগুলো তুলে দেওয়ার জন্য, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমেই আমরা আমাদের কভার পেজ দেখে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে তোমাদের কভার পেজটা সম্পূর্ণ করবে, কেননা তোমরা এই পর্যন্ত 5টা অ্যাসাইনমেন্টে অনেকগুলো কভার পেজ কমপ্লিট করেছো। তো যেখানে আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টের কভার পেজটা ওইভাবে তোমরা লিখতে পারো, কিংবা তোমাদের মতো করে তোমরা এতদিন যেভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করেছো সেভাবে তোমরা তৈরি করতে পারো। তারপর হচ্ছে বন্ধুরা, অ্যাসাইনমেন্টের ভিতরে শিরোনাম থাকে একটা। তো শিরোনামটা কিভাবে তোমরা তৈরি করবে? শিরোনামের ক্ষেত্রে এখানে তোমার কোশ্চেনই দেওয়া ছিল যে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। তো এখানে যে নামগুলো দেওয়া ছিল সেই শিরোনামগুলো আমাদের লিখতে হবে। তো প্রথমে ছিল শিরোনামকে আমরা লিখব পরিবার ও শিশু, ছোটদের শিষ্টাচার ও শিক্ষা, খাদ্যাভ্যাস গঠন, পোশাকের যত্ন ও সংরক্ষণ। তো আমাদের মেইন বইতে ছিল এখানে পোশাকের যত্ন ও সংরক্ষণ। তবে এখানে যে কোশ্চেনে দেওয়া হয়েছে পোশাকের মজুত ও সংরক্ষণ। তো তোমরা চাইলে যে কোনো একটাই লিখতে পারো, কোনো সমস্যা হবে না শিরোনামে এই ধরনের অ্যান্সার লিখলে। তো এখন সরাসরি আমরা অ্যান্সারে যাব, সলিউশনটা শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আগে আমাদের প্রথম কোশ্চেনটা একটু দেখছি। এখানে প্রথম কোশ্চেনটা তোমরা যদি হাতে নাও তাহলে দেখতে পাবে এখানে লেখা আছে, শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। যদি প্রয়োজন থাকে তাহলে তার সপক্ষে যুক্তি দিতে হবে, আর যদি প্রয়োজন না থাকে তাহলে তার সপক্ষে যুক্তি দিতে হবে, তোমার যুক্তিটা দিতে হবে। এখন এটার অ্যান্সারটা, এটা সলিউশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব মেইন বই থেকে। তোমরা যদি তোমাদের মেইন বইয়ের 4র্থ অধ্যায় খোলো, আমার মনে হচ্ছে 26 পৃষ্ঠা হবে। 26 পৃষ্ঠা দেখবে এই ধরনের একটা অ্যান্সার দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু গুছিয়ে লিখেছি মাঝখান দিয়ে। তোমরা এইভাবে লিখলে আশা করছি সম্পূর্ণ মার্ক পাবে। তো 1 নং প্রশ্ন উত্তর দিয়ে লিখবে, 1989 সালে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে 18 বছরের নিচে সকলকে শিশু বলে গণ্য করা হয়। তাই শিশুর বিভিন্ন বয়সের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। কিন্তু শিশুকালকে বিভাজন করা মানে হলো শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা। এতে করে তাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। অধিকাংশ দেশই সামাজিক দায়িত্বের অংশরূপে এবং অভিভাবকের দিক নির্দেশনা কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয়ে গমন করে। এছাড়াও শিশুরা আনন্দ খেলার ছলে শিক্ষা গ্রহণ করে শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোচিত ও আনন্দময় করে তোলে। আমাদের দেশেও বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে, যাদের মধ্যে অটিস্টিক প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। তাই তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে করে দেশের কোনো শিশুর বৈশিষ্ট্যগত দিকগুলো ফুটে না ওঠে। তবে বয়স অনুযায়ী শিশুদেরকে বিভাজন করা যেতে পারে, এতে কোনো বিরূপ প্রভাব দেখা দিবে না। সেটা কিভাবে? যেভাবে জাতিসংঘের শিশু অধিকার সনদের 18 বছর নিচে সকলকে শিশু বলে গণ্য করা হয়। তারপর চাইলে তোমার মেইন বইতে যে গণ্য করা হয়েছিল যে 4টা স্টেপ, এটা দিয়ে দিতে পারো, কত বছর থেকে কত বছর তাদেরকে শিশু হিসাবে কিভাবে গণ্য করা হয়। সেটা হচ্ছে জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ এতটুকু বলা হবে নবজাতক কাল, 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত বলা হবে অতি শৈশব,
2 বছর থেকে 6 বছর শিশুদেরকে বলা হবে প্রারম্ভিক শৈশব, আর 6 বছর থেকে 11 বছর পর্যন্ত শিশুদেরকে বলা হবে মধ্য শৈশব। তো এতটুকু লিখে দিলে আশা করা যাচ্ছে তোমরা সম্পূর্ণ মার্কটা পেয়ে যাবে 1 নংয়ের। তারপর যাচ্ছি বন্ধুরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটিতে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 2 নম্বরের কতে বলা হয়েছে বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত। এটা কিন্তু তোমরা নিজেরাই একটু গুছিয়ে বানিয়ে লিখতে পারো। তারপর আমি তোমাদের জন্য একটা অ্যান্সার করে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। 2 নং প্রশ্নের উত্তর দিয়ে তোমরা ক নাম্বার দিয়ে লেখা শুরু করবে। বাবা মা ও শিক্ষকরা হচ্ছেন আমাদের গুরুজন, তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখানো আমাদের অবশ্যই করণীয়। বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বাবা মা যা বলে তা শুনতে হবে এবং তা পালন করতে হবে যথাযথ। বাবা মা অসুস্থ হলে তাদের সেবা যত্ন করতে হবে, বাড়ির কাজে তাদের সাহায্য করতে হবে। বাবা মায়ের প্রতি যত্নশীল হতে হবে। তাছাড়াও আমাদের গুরুজন শিক্ষকদের প্রতি অনুগত থাকতে হবে। শিক্ষক কোনো আদেশ দিলে তা যথাসম্ভব পালন করতে হবে। শিক্ষকদেরকে প্রাতিষ্ঠানিক সকল কাজে সাহায্য করতে হবে। সবসময় তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। বিদ্যালয়ের বাড়ির কাজ শিক্ষককে সঠিক সময়ে গুছিয়ে দিতে হবে ইত্যাদি। তো এতটুকু লিখে দিলে আশা করছি ক নম্বরের অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। তারপর বন্ধুরা খ নাম্বার অ্যান্সার দেখো কি বলা হয়েছে। খ নাম্বার কোশ্চেনটা আগে দেখছি। খ নাম্বার কোশ্চেনটিতে বলা হয়েছে তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে। তার মানে তোমার শ্রেণীতে একজন বন্ধু আছে, সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। এখন তোমার তার প্রতি আচরণটা কীরকম হবে সেটা তোমাকে লিখতে হবে। তো এইটাও তোমরা তোমাদের পঞ্চম অধ্যায়ে পেয়ে যাবে, হুবহু একটা দেওয়া আছে, কি যেন একটা নাম দেওয়া আছে আমার খেয়াল নাই, তবে আমি এটা লিখে দিয়েছি তোমাদেরকে ওই বইয়ের আলোকেই, শুধু একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি। এইভাবে লিখলে আশা করছি তোমরা সম্পূর্ণ মার্কটা পাবে। তাহলে প্রথমে লিখবে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যর শিশু রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু। তাদের প্রতি আমাদের অবশ্যই সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, যাতে তারা আমাদেরকে ভিন্ন চোখে না দেখে, এবং তাদের আচরণে আমাদের সহানুভূতি দেখতে হবে। ঠিক তেমনিভাবে আমার শ্রেণীতেও আমার একজন প্রতিবন্ধী বন্ধু আছে, সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু, তুমি লিখতে পারো। তার প্রতি আমার আচরণ যেরূপ হবে তা নিচে প্রদর্শন করা হলো। তো তোমার সেই প্রতিবন্ধী বন্ধুর প্রতি তোমার আচরণটা কীরকম হবে তোমরা সেটা লিখে দিবে। তার প্রতি কোনো প্রকার অসদাচরণ, উপহাস, ঠাট্টা তামাশা করা যাবে না। তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। তাকে পছন্দের জিনিসপত্র উপহার দিতে হবে। যতটুকু সম্ভব তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। তার সকল প্রকার পছন্দের খেলনাপত্র নিয়ে তার সাথে খেলনা করতে হবে। তাই পরিশেষে বলা যায় উপরোক্ত কাজগুলোর মাধ্যমে আমি আমার প্রতিবন্ধী বন্ধুর প্রতি সহানুভূতিশীল হতে পারি। তো এতটুকু ছিল খ নাম্বারের অ্যান্সার। তারপর আমরা 3 নং প্রশ্নটা একটু পড়ছি। 3 নং প্রশ্নটিতে বলা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে এবং কেন করবে, এবং এসব খাবারকে আবার কি বলা হয় এইটাও কিন্তু লিখতে হবে। তো এই খাবারকে কি বলা হয় সেটাও তোমরা লিখবে। এটা তোমাদের খাদ্যাভ্যাস গঠন যে 11 অধ্যায়, এটার একেবারে লাস্টের দিকে একটা পেজ আছে, সেইখানে লাস্টের পেজের আগের পেজে হয়তোবা তুমি এটা পেয়ে যাবে। আমি হুবহু সেইখান থেকে তোমাদেরকে লিখে দিয়েছি, শুধু একটু গুছিয়ে লিখেছি। তোমরা হুবহু সেইখান থেকে লিখতে পারো অথবা আমার এইটাও লিখতে পারো। তো কিভাবে দেখো, 3 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখব আমাদের দেশে প্রায় সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এই প্রাকৃতিক দুর্যোগের আগেও পরে বিভিন্ন প্রকার কার্য সম্পাদনা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের আগেও আমাদের বিভিন্ন প্রকার কার্য করতে হয় এবং পরেও কিন্তু আরও কাজ আমাদের রয়েছে। তো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্প হলে তখন আমাদের জীবনের স্বাভাবিক গতিশীলতা পরিবর্তন হয়ে যায়। দুর্যোগে আক্রান্ত জনগোষ্ঠীর নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হয়। তখন স্বাভাবিক রান্না খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের জরুরি পরিস্থিতিতে যেসব খাদ্য সামগ্রী গ্রহণ করা হয় সেগুলো কি বলা হয়? বিকল্প খাদ্য। আমাদের কিন্তু একটা অ্যান্সার চলে এসেছে। এসব খাবারকে কি বলা হয়? সেই খাবারগুলিকে বলা হয় বিকল্প খাদ্য। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর আমি বিভিন্ন ধরনের শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, চাল ভাজা, বিস্কুট, খেজুর ইত্যাদি মজুত রাখতে পারি। যে কোনো অবস্থায় পানীয় জল ছাড়া আমাদের জীবন কিন্তু অচল।
তাই বোতলজাত বিশুদ্ধ পানীয় জল, ডাব, নারিকেলের পানি অন্যতম বিকল্প খাদ্য। আবার ঝড় বন্যার সময় পানি ফুটিয়ে বিশুদ্ধ করার পরিবর্তে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা বিশুদ্ধ পানির বিকল্প ব্যবস্থা করতে পারি। তাই বলা যায় উক্ত উপায়গুলোর মাধ্যমেই আমরা প্রাকৃতিক দুর্যোগের পরে উক্ত দুর্যোগের মোকাবেলা করতে পারি। তো এতটুকু ছিল 3 নং প্রশ্নের উত্তরে 3 নম্বরের অ্যান্সারটা, সলিউশনটা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপর বন্ধুরা 4 নম্বর প্রশ্নটা একটু পড়ছি। তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লেখো। তো এইখানে হয়তো তোমাদের প্রশ্নটা দেখতে একটু অসুবিধা হয়েছে। আশা করছি তোমাদের সকলের কাছে প্রশ্নটা আছে। যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পূর্বে একটা ভিডিও ছিল সকল শ্রেণীর কোশ্চেনগুলো নিয়ে, সেইখান থেকে চাইলে তুমি সেই কোশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এখানে বলা হয়েছিল শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লেখো। তো বর্তমানে কিন্তু আমাদের শীতকালীন একটা অবস্থায় আছি আমরা। বর্তমানে বাংলাদেশে কিন্তু এখন শীত পড়তে আছে প্রচুর পরিমাণে, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শীত পড়তে আছে। তো এখানে শীতকালীন শেষে যদি আমাদের শীতকালীনটা শেষ হয়ে যায় তাহলে কিভাবে আমরা আমাদের পোশাকের যত্ন নিব। বিভিন্নজন বিভিন্ন ধরনের পোশাক পরছে, শীতকালীন পোশাক, উষ্ণ পোশাকগুলা, সেগুলা শীতের শেষে আমরা কিভাবে এগুলো যত্ন নিতে পারি সেই সম্বন্ধে আমাকে লিখতে হবে। এইটাও তোমাদের 4র্থ অধ্যায়ের মেইন বইতে আছে এবং আমিও সেইখান থেকেই তোমাদেরকে লিখে দিয়েছি, শুধু একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি। দেখো 4 নং প্রশ্নের উত্তর, আমাদের দেশ ষড়ঋতুর দেশ হলেও 3টি ঋতুতে পোশাকের যে যত্ন নিতে হয় তাকেই মৌসুমি যত্ন বলে। আমরা পোশাকের মৌসুমি যত্ন, আমার পোশাকের মৌসুমি যত্ন আমার নিজেকেই নিতে হবে। সাধারণত গ্রীষ্মের শেষে পাতলা সুতির কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে নির্ধারিত জায়গায় রাখতে হয়। আবার বর্ষার শেষে কৃত্রিম তন্তুর পোশাকগুলো ধুয়ে যথাযথ জায়গায় ভাঁজ করে রাখলেই হয়। কিন্তু অন্যদিকে শীতের শেষে এই পোশাকের যত্নের ব্যাপারটা একটু আলাদা, কেননা শীত শেষ হলেই আমাদের শীতের নতুন পোশাকগুলো পরবর্তী বছরের জন্য গুছিয়ে রাখতে হয়। শীতের শেষে সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি ইত্যাদি পোশাক ধুয়ে অথবা ধোয়ার যদি প্রয়োজন না থাকে তাহলে রোদে শুকিয়ে আলগা যে ময়লাগুলো রয়েছে সেগুলো অপসারণ করে ভাঁজ করে উঠিয়ে রাখতে হয়। এতে করে পরবর্তী বছর পুনরায় নতুন করে পোশাক কিনতে হয় না এবং প্রয়োজনের সময় সব কিছু হাতের কাছে পাওয়া যায়। তাই শীতকালীন পোশাককে অবশ্যই গুছিয়ে রেখে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। এতটুকু লিখে দিলে আশা করছি প্রত্যেকেই সম্পূর্ণ অ্যান্সারটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমাদের সবগুলা কোশ্চেনের অ্যান্সারের সলিউশনটা। তোমরা চাইলে হুবহু এইখান থেকে লিখতে পারো, আর যদি তোমরা একটু বইটা খোঁজো তাহলে তোমরা দেখতে পাবে আমি যেভাবে লিখেছি বইতে হুবহু এইরকমই দেওয়া আছে। তো তোমরা 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় এবং একাদশ ও চতুর্দশ অধ্যায় এই 4টা অধ্যায় খুঁজলেই তোমরা অ্যান্সারগুলো দেখতে পাবে এবং সম্পূর্ণ অ্যান্সার তোমাদের মেইন বইতে দেওয়া আছে। শুধু মেইন বইতে একটু এলোমেলো করে দেওয়া আছে, এখানে আমি শুধু একটু সাজিয়ে লিখে দিয়েছি তোমাদেরকে। তো আজকে এখানে বিদায় নেব, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।